আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজ আমরা বি এবং হ্যাভ ভার্বের নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এখানে আমরা দেখব কিভাবে বি এবং হ্যাভ ভার্ব বাক্য গঠনে সাহায্য করে। গ্রামার সামারি। বি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আচ্ছা, এখানে রাইটার যেভাবে লেখুক না কেন, আমি বি ভার্ব সম্পর্কে একটু বিস্তারিত আপনাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি। তা হলো বি ভার্ব হলো এমন ভার্ব যা মেইন ভার্ব হতে পারে, আবার প্রাইমারি অক্সিলারি ভার্বও হতে পারে। বি ভার্ব কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় বাক্যে এবং কখন এটা প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এই বিষয়টা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা এখানে প্রথম এক্সাম্পলটা দেখি। উই ক্যান ইউজ অ্যাডজেক্টিভস, নাউনস অর এক্সপ্রেশনস অফ প্লেস আফটার বি। যদি বি ভার্বের পর অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং অথবা বিং। আরেকটা বিষয় এখানে বলে রাখি যে বি ভার্বের অনেকগুলো ইনফ্লেকশন রয়েছে। ইনফ্লেকশন মিনস অনেকগুলো রূপান্তর রয়েছে। যেমন আমরা জানি ভার্বের কতগুলো রূপান্তর আছে। আমরা জানি যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আমি এগুলোকে রূপান্তর বলছি। অর্থাৎ এগুলোকে আরেকটু স্পষ্ট করে যদি বলি তাহলে আমরা বলতে পারি যে ভার্বের একটা ভার্ব, ফাইনাইট একটা ভার্ব অথবা একটা নন ফাইনাইট ভার্ব, এটা সাধারণত আমরা এই ভার্বগুলোকে অর্থাৎ আমি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা রেগুলার অথবা ইরেগুলার ভার্ব, এই ভার্বগুলো কিন্তু আমরা সবাই জানি। এই ভার্বগুলো বেশ কিছু পদ্ধতিতে রূপান্তরিত হয়। যেমন আমরা জানি যে ইরেগুলার ভার্বের অনেকগুলো রূপান্তর রয়েছে, যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান। ঠিক একইভাবে আবার যখন আমরা রেগুলার ভার্বের দিকে যাব তখন পাস্ট এবং পার্টিসিপল শুধুমাত্র ইডি যুক্ত করেই কিন্তু হয়। যেমন অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, রিসিভ, রিসিভড, রিসিভড। মানে ঠিক এভাবে আমি বোঝাতে চাচ্ছি। তো এখানে আমাদের একটা বিষয় আমাদের জানতে হবে, তা হলো এই ভার্বের রূপান্তরগুলো আমরা যেভাবে পড়ে আসি না কেন বা জেনে থাকি না কেন, ভার্বের রূপান্তর আপনি একটা বিষয় মাথায় রাখবেন, দেয়ার আর 5 ইনফ্লেকশনস ইন ভার্ব। মানে 5টা রূপান্তর রয়েছে বেসিক্যালি। যেমন বেস ফর্ম, এস ফর্ম, ইং ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ডো, ডাজ, ডুইং, ডিড, ডান, গো, গোস, গোয়িং, ওয়েন্ট, গান। এভাবে এই 5টা রূপান্তরের বাইরে সাধারণত কোনো ভার্বের ইনফ্লেকশন হয় না। একটা ভার্ব রেগুলার হোক বা ইরেগুলার হোক, সাধারণত এই 5টা রূপান্তরই তার থাকবে। আর আমরা যখন টেন্স গঠন করব তখন এই 5টা রূপান্তরের যে কোনো একটা আমরা তখন ব্যবহার করব। তো যা হোক, এখানে বি ভার্বের প্রথমে আমাদের দুটো বিষয় এখানে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর আরেকটা হলো দ্য ইনফ্লেকশন অফ দ্য মেইন ভার্ব, মানে মেইন ভার্বের রূপান্তর। মানে টেন্স যখনই আমরা গঠন করতে যাব তখনই আমাদের যে কোনো একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব ব্যবহার করে টেন্স গঠন করতে হবে। তো এখন কি প্রাইমারি অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় মেইন ভার্বের সাথে, সেটা নিয়ে আমরা আগে বিস্তারিত আলোচনা করব। আর এরপর ওই প্রাইমারি অক্সিলারি ভার্বের সাথে ভার্বের কোন ফর্মটা আমরা কখন ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তো আমরা যেটা জানলাম তা হলো সাধারণত 3টা প্রাইমারি ভার্ব টেন্স গঠনে ব্যবহৃত হয়: বি, হ্যাভ এবং ডু। বি, হ্যাভ এবং ডু। আর মেইন ভার্বের 5টা রূপান্তর থাকতে পারে। কি? বেস, এস, ইং, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। অর্থাৎ ডু, ডাজ, ডুইং, ডিড, ডান, গো, গোস, ওয়েন্ট, গান, গো, গোস, গোয়িং, ওয়েন্ট, গান। মানে এভাবে অর্থাৎ থাকতে পারে।
আবার কোনো ভার্ব আছে যেগুলোর পাস্ট এবং পাস্ট পার্টিসিপলের রূপান্তর একই হয়, যেমন পুট, পুটস, পুটিং, পুট। কোনো ভার্ব আছে যেগুলোর তিনটা রূপান্তর আপনি একই পাবেন, অর্থাৎ বেস, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল, আর বাকিগুলো ডিফারেন্ট হবে। তো এটা আসলে ভার্বের ক্যারেক্টারিস্টিকের উপর নির্ভর করে। এগুলো ব্যতিক্রম বিষয়গুলো আসলে আলোচনার ল্যাঙ্গুয়েজে আসলে ওভাবে আলোচনা করে মানে শেষ করা যাবে না। ভাষায় অনেক এক্সেপশনাল রয়েছে, সেগুলো আমরা আমাদের সবগুলো জানতে হবে না, শুধুমাত্র যেগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় যে এক্সেপশনগুলো সেগুলো আমরা মুখস্থ করে নিব। তো যা হোক, এখানে তাহলে আমাদের তিনটা প্রাইমারি অক্সিলারি ভার্ব আমরা এখানে ব্যবহার করছি, বি, হ্যাভ অ্যান্ড ডু। আর মেইন ভার্বের রূপান্তর হচ্ছে পাঁচটা। এই পাঁচটা যে কোনো একটা আমরা প্রত্যেকটা টেন্সে আমরা ব্যবহার করব। আচ্ছা, আসুন এখন এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর ভেতরে বি ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার এটা প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। তো কখন এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে আর কখন এটা প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আমরা সেটা কিভাবে বুঝতে পারবো? দেখুন, এখানে একটা এক্সাম্পল আছে যে শি ইজ লেট, আই এম হাংরি, আর ইউ ডক্টর, ইজ এভরিবডি দেয়ার। আমরা প্রতিটা এক্সাম্পল একটু অ্যানালাইজ করার চেষ্টা করি, তাহলে আমাদের ভেতরে এই বিষয়টা একদম চিরদিনের জন্য মানে হচ্ছে আমরা এটা বুঝতে পারবো, এবং অন্য অন্য বাক্য দেখলে আমাদের ভেতরে সেটা শনাক্ত করতে অনেক বেশি সহজ হবে। আসুন একটু মনোযোগী হই। শি ইজ লেট, এখানে দেখুন শি সাবজেক্ট, ইজ এখানে বি ভার্ব, লেট হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার আই এম হাংরি, অ্যাম বি ভার্ব, হাংরি অ্যাডজেক্টিভ। আর ইউ এ ডক্টর, এখানে ইন্টারোগেটিভে আছে, আপনি চাইলে ইউ আর এ ডক্টর এভাবেও বলতে পারেন। তাহলে আর এটা বি ভার্ব, আর এ ডক্টর এটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ। অর্থাৎ আমি যদি এখন নাউন ফ্রেজ শব্দটা ব্যবহার করি, অনেকে হয়তো ভাবতে পারেন স্যার এখানে ফ্রেজ পাইলেন কোথায়, কারণ এখানে তো নাউন এবং একটা আর্টিকেল আছে, কিভাবে এটা ফ্রেজ হয়? হ্যাঁ, এ বিষয়ে আসলে অনেক আলোচনার প্রয়োজন রয়েছে। শুধু ফ্রেজ শিখতে হলে আপনাকে অনেকগুলো বিষয় জানতে হবে, কারণ ফ্রেজ অ্যাকচুয়ালি ভাষার খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনি বা আমরা কখনোই কোনো পার্টস অফ স্পিচকে একা একা বাক্যে ব্যবহার করতে পারি না। আমরা ওই পার্টস অফ স্পিচের আগে এবং পরে অনেকগুলো শব্দ জুড়ে দিয়ে সেটার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে আমরা ওটাকে সম্প্রসারণ করি বা ওটা সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে থাকি। এভাবে রাইটাররা অথবা স্পিকার তারা তাদের ইনফরমেশন হচ্ছে সম্প্রসারণ করে। বাই দ্য ওয়ে, যে পার্টস অফ স্পিচকে কেন্দ্র করে তার আগে পরে শব্দ বসে ওই পার্টস অফ স্পিচকে সম্প্রসারণ করা হয় তাকে সেই ফ্রেজ বলে। যেমন নাউনকে কেন্দ্র করে যদি করা হয় সেটা নাউন ফ্রেজ হবে, অ্যাডজেক্টিভকে কেন্দ্র করে করা হলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। যেমন এখানে যে এক্সাম্পলগুলো দেখছেন, যেমন শি ইজ লেট, এখানে শুধু একটা বেস অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে লেট, এখানে একটা বেস অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে হাংরি। কিন্তু আমরা চাইলে এটাকে সম্প্রসারণ করতে পারি, যেমন আমরা বলতে পারি শি ইজ টু লেট। টু এখানে অ্যাডভার্ব, যেহেতু অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পি মডিফায়ার অর্থাৎ অ্যাডজেক্টিভের মডিফায়ার হিসেবে আমরা এখানে অ্যাডভার্ব ইউজ করতে পারি। আমরা বলতে পারি শি ইজ টু লেট টু অ্যারাইভ হেয়ার। এভাবে আমরা এরপরে চাইলে অ্যাডজেক্টিভের পরে আমরা একটা ইনফিনিটিভও ব্যবহার করতে পারি। এভাবে আমরা এই অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে আরও বড় করতে পারি। আশা করি আপনারা বুঝেছেন। আবার দেখুন আই অ্যাম হাংরি, এখানে আমরা বলতে পারি যে আই অ্যাম সো মাচ হাংরি, অথবা আমরা বলতে পারি যে আই অ্যাম কোয়াইট হাংরি। এভাবে আপনি অ্যাডজেক্টিভটাকেও শনাক্ত করতে পারেন, সম্প্রসারণ করতে পারেন। এখানে আছে আর ইউ এ ডক্টর, এটা ইন্টারোগেটিভ আছে, আমি এটাকে অ্যাসার্টিভ করি, ইউ আর এ ডক্টর। আমরা বলতে পারি যে ইউ আর এ গুড ডক্টর, ইউ আর এ কম্পিটেন্ট ডক্টর। হ্যাঁ, আমরা এভাবে বলতে পারি ইউ আর এ গুড ডক্টর ইন দিস হসপিটাল, অর্থাৎ ডক্টর, ইউ আর এ ডক্টর
ইউ আর এ গুড ডক্টর, ইউ আর এ গুড ডক্টর ইন দিস হসপিটাল। এভাবে আমরা ডক্টর সম্পর্কে আরও অ্যাডিশনাল ইনফরমেশন দিতে পারি। ইউ আর এ গুড ডক্টর ইন বাংলাদেশ, এভাবে আমরা বলতে পারি। তো এই যে ডক্টর সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন যুক্ত করে ডক্টরকে আমরা সম্প্রসারণ করছি, এটা হচ্ছে নাউন ফ্রেজ। অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এইগুলোর পরে যখন অ্যাডজেক্টিভ অথবা নাউন অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা নাউন ফ্রেজ এরকম কোনো কিছু আসবে, তখন আমরা সেই বিভার্বকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। সেটাকে আমরা কি বলবো? লিঙ্কিং ভার্ব। অর্থাৎ এই ভার্বগুলো তার পরবর্তী অ্যাডজেক্টিভ অথবা নাউনের সাথে তার সাবজেক্টকে যুক্ত করে দেয়। অথবা আমরা বলতে পারি যে এই ভার্বগুলো তার সাবজেক্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন যুক্ত করে, যার কারণে এগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। তো মেইন ভার্ব হচ্ছে 3 প্রকার: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং। তো এটা এক ধরনের মেইন ভার্ব মূলত, আর এটার কোনো প্যাসিভ হয় না। অর্থাৎ আপনি শি ইজ লেট, আই এম হাংরি এগুলোর কোনো প্যাসিভ করতে পারবেন না, কারণ এটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব হ্যাজ নো প্যাসিভ। আপনি কোনো রিলায়েবল ডিকশনারি যদি দেখেন, সেখানে আপনি দেখবেন যে ভার্বের কোনো প্যাসিভ নেই সেগুলোতে লেখা থাকবে নো প্যাসিভ। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে অ্যাডজেক্টিভ এবং নাউন কিভাবে বি ভার্বের পরে বসে ওই সাবজেক্ট সম্পর্কে অ্যাডিশনাল তথ্য দেয় এবং এভাবে এটা মেইন ভার্ব হিসেবে কাজ করে। ও আর একটা এখানে সেন্টেন্স আছে যে ইজ এভরিবডি হেয়ার, এখানে কি সকলেই আছে? তো আপনি এখানে লক্ষ্য করুন যে এভরিবডি ইজ হেয়ার। আমরা যদি এইটা বলি যে এভরিবডি ইজ হেয়ার, সকলে এখানে আছে, তাহলে এখানে সামথিং ইজ সামহোয়ার, মানে কেউ কোনো কিছু কোথাও আছে, এই অর্থে এখানে আমরা ইজের পরে হেয়ার আছে, অর্থাৎ এখানে একটা অ্যাডভার্ব আছে। তাহলে আমরা বলতে পারি যে ইজের এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের পর অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা নাউন যদি থাকে তাহলে সেটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করবে, অথবা সেটা আপনারা মেইন ভার্ব বলতে পারেন, এটাকে লিঙ্কিং ভার্ব বলতে পারেন, অথবা আপনারা এটাকে কপিউলিয়ার ভার্ব বলতে পারেন। যে নামেই ডাকেন না কেন, এটা প্রাইমারি অক্সিলারি ভার্ব নয়, এটা একটা মেইন ভার্ব। মেইন ভার্ব হচ্ছে 3টা: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং। এই লিঙ্কিং ভার্বেরই অন্য একটা নাম হলো কপিউলিয়ার ভার্ব। ওকে, আশা করি আপনারা এখন এটা শনাক্ত করতে সক্ষম হবেন যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং এবং বি এই ভার্বগুলো কখন লিঙ্কিং ভার্ব হবে বা মেইন ভার্ব হবে এবং কখন এটা প্রাইমারি অক্সিলারি ভার্ব হবে। আচ্ছা, এখন প্রাইমারি অক্সিলারি ভার্ব এটা কোথায় হবে? প্রাইমারি অক্সিলারি ভার্ব শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স গঠনে আমরা বি ভার্বকে প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি এবং প্যাসিভ টেন্স গঠনে আমরা ব্যবহার করে থাকি। এই দুটো ব্যবহার সব থেকে বেশি, অর্থাৎ আই এম ডুইং, আই ওয়াজ ডুইং, আই উইল বি ডুইং, এই হচ্ছে 3টা কন্টিনিউয়াস টেন্স। আবার যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাই, যে আই হ্যাভ বিন ডুইং, আই হ্যাড বিন ডুইং, আই উইল হ্যাভ বিন ডুইং, এভাবে টোটাল 6টা কন্টিনিউয়াস টেন্স গঠনে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং এই বি ভার্বগুলো ব্যবহার করে থাকি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম, ইজ, আর ব্যবহার করা হয়, এম, ইজ, আর প্লাস মেইন ভার্বের আইএনজি। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ, ওয়্যার প্লাস মেইন ভার্বের আইএনজি। ফিউচার কন্টিনিউয়াসে উইল বি অথবা শ্যাল বি প্লাস ভার্বের আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন, হ্যাজ বিন, বিন অর্থাৎ যে হ্যাভ, হ্যাজ, তারপর আবার কি বিন, যেহেতু এটা পারফেক্ট আবার কন্টিনিউয়াস উভয়ই, যার কারণে পারফেক্টের জন্য হ্যাভ অথবা হ্যাজ আসবে আর এখানে বিন আসবে, ঠিক আছে, যাতে করে এটা কন্টিনিউয়াস, একই সাথে এটা কন্টিনিউয়াস টেন্সও হবে। তো আমরা এইসব বিষয় নিয়ে আরও বিস্তারিত নেক্সট লেসনগুলোতে আলোচনা করব। এখানে জাস্ট একটা রিভিউ দিচ্ছি আমরা। তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম যে বি ভার্ব
হ্যাজ 8 ফর্মস। বি ভার্বের 8টা ফর্ম রয়েছে। বেস ফর্ম বি, প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, কন্টিনিউয়াস বা ইং ফর্ম হচ্ছে বিং, আর পাস্ট ফর্ম হচ্ছে বিন, পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। তো এভাবে টোটাল হচ্ছে বি ভার্বের 8টি ফর্ম। এই 8টি ফর্মের পর যদি অ্যাডজেক্টিভ, নাউন্স অথবা অ্যাডভার্ব থাকে তাহলে সেটা হবে মেইন ভার্ব বা লিঙ্কিং ভার্ব অথবা কপিউলিয়ার ভার্ব, যে নামে আপনারা ডাকেন। কপিউলিয়ার বা লিঙ্কিং ভার্ব মূলত একটা মেইন ভার্ব। এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আর বি ভার্বের আরেকটা ব্যবহার হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে টেন্স গঠনে, যে কোনো প্রোগ্রেসিভ টেন্স অথবা এটা আমরা কন্টিনিউয়াস টেন্স বলি, যাই হোক যে কোনো কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স গঠনে প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব সর্বাধিক ব্যবহৃত, এবং এটাই মানে টেন্স গঠনে সবথেকে বেশি আমরা ব্যবহার করে থাকি। আর প্যাসিভ গঠনে আমরা বি ভার্ব ব্যবহার করে থাকি। এখন কন্টিনিউয়াসে আমরা যেটা দেখি যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি, আর প্যাসিভে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এটাই পার্থক্য। অর্থাৎ যখন বি ভার্বের পরে কোনো একটা ভার্ব আসবে এবং সেই ভার্বের আইএনজি ফর্ম থাকবে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তখন সেটা হবে কন্টিনিউয়াস টেন্স। আর যদি বি ভার্বের পর কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তখন সেটা হবে প্যাসিভ। যেমন শি ইজ ওয়ার্কিং, এখানে ইজ হচ্ছে এখানে প্রাইমারি অক্সিলারি ভার্ব, ওয়ার্কিং এটা প্রেজেন্ট পার্টিসিপল, সো এটা কন্টিনিউয়াস। এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস করতে পারি। শি ওয়াজ ওয়ার্কিং, এটাকে আমরা বলতে পারি শি হ্যাজ বিন ওয়ার্কিং, শি হ্যাড বিন ওয়ার্কিং, শি উইল বি ওয়ার্কিং, শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং। আপনি এটাকে যে কোনো ফর্মে রূপান্তর করতে পারেন। বাট এখানে দেখুন যে ইট ওয়াজ মেড, মেড, ওকে। তাহলে ইট ওয়াজ মেড, ওয়াজটা একটা বি ভার্ব, এটা একটা বি ভার্বের ফর্ম। এই ফর্মের পরে আমরা লক্ষ্য করছি যে এখানে মেড ব্যবহার করা হয়েছে। ইট ওয়াজ মেড ইন হংকং। তাহলে এই যে মেডটা এটা ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে বি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ইকুয়ালস কন্টিনিউয়াস টেন্সেস অ্যান্ড বি প্লাস পাস্ট পার্টিসিপল ইকুয়ালস প্যাসিভ। প্যাসিভের একটাই ফর্মুলার, সেটা হলো বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে সেটাই প্যাসিভ হয়ে যাবে। আর কন্টিনিউয়াসের একটাই ফর্মুলার বি প্লাস ভার্বের আইএনজি। অ্যাম ইজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস, লাইক দিস। আশা করি আপনারা বি ভার্বের ব্যবহার মোটামুটি আয়ত্ত করতে সক্ষম হয়েছেন। এখন আমরা আসি হ্যাভ ভার্ব। দেখুন হ্যাভ ভার্ব সিম্পল, হ্যাভ, হ্যাড, হ্যাড, এটা হ্যাভিং বলতে পারেন, হ্যাজ আছে। তো যা হোক এটার ইনফ্লেকশন খুব বেশি নয়, সবগুলো প্রায় একই রকম। We can use have or have got to talk about possession, relationship or some other ideas. যেমন do you have a car? I don't have any problems or sisters and has got a headache. এই হ্যাভ ভার্বের ক্ষেত্রে যদি এরপর একটা নাউন আসে তাহলে সেটা হবে মেইন ভার্ব বা একটা ট্রানজিটিভ ভার্ব। এটা আমরা বি ভার্বে যেটা দেখেছি ওটা লিঙ্কিং ভার্ব বা কপুলার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু হ্যাভ ভার্ব লিঙ্কিং ভার্ব বা কপুলার ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, এটা একটা ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি মেইন ভার্ব 3 প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ অ্যান্ড লিঙ্কিং। তো বি ভার্ব যদি মেইন ভার্ব হয় তাহলে সেটা হবে লিঙ্কিং ভার্ব, কিন্তু হ্যাভ ভার্ব মেইন ভার্ব হলে সেটা ট্রানজিটিভ ভার্ব হবে। ওকে, যেমন আই হ্যাভ এ কার, এখানে আমার কি আছে, একটা কার আছে, তাহলে এটা ট্রানজিটিভ। আবার আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এখানে ফিউ ফ্রেন্ডস এটা নাউন, সো এখানে ট্রানজিটিভ হবে। অর্থাৎ হ্যাভ হ্যাজের পরে নাউন ছাড়া অন্য কিছু হয় না। আমরা বি ভার্বের পরে যেমনটা দেখেছি অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, কিন্তু এখানে সেটা হবে না। যদি হ্যাভ হ্যাজের পরে নাউন থাকে বা নাউন ফ্রেজ থাকে, নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছু থাকে, তাহলে সেটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত, সেটাকে তখন আমরা মেইন ভার্ব বলবো, এটাকে ট্রানজিটিভ ভার্ব বলবো সেটাকে।
আর যদি এরপর অন্য একটা ভার্ব আসে এবং সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটা হবে পারফেক্ট টেন্স। যে কোনো পারফেক্ট হতে পারে। হ্যাভ হ্যাজ এর পর যদি আপনার ভার্বের পাস্ট পার্টিসিপল আছে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে, হ্যাড এর পরে আসলে পাস্ট পারফেক্ট হবে, এভাবে। যেমন অ্যান্ড উই ক্যান ইউজ হ্যাভ টু টক অ্যাবাউট সাম কাইন্ডস অফ অ্যাকশনস, যেমন আই এম গোয়িং টু হ্যাভ এ শাওয়ার, এটা একটা হ্যাভের একটু ব্যতিক্রম ব্যবহার, যে আমরা কিছু কিছু মানে হচ্ছে অ্যাকশনের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করে থাকি। যেমন আমরা বলছি যে আই এম গোয়িং টু হ্যাভ এ শাওয়ার, মানে আমি শাওয়ার নিতে যাচ্ছি। এখানে হ্যাভ বলতে আসলে গোসল করা বোঝাচ্ছে, বা এখানে আবার হ্যাভ ব্রেকফাস্ট মানে নাস্তা করা বোঝাচ্ছে। ঠিক আছে, যে হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, মানে টু হ্যাভ ব্রেকফাস্ট মিনস টু টেক ব্রেকফাস্ট। ওকে, এখানে টেক অর্থ দিচ্ছে, তার মানে হ্যাভের মানে অনেকগুলো মিনিং আছে। আপনি একটা রিলায়েবল ডিকশনারিতে গেলে আপনি দেখবেন যে হ্যাভ আসলে এটা খুবই একটা কি বলবো যে খুবই মিনিংফুল একটা ভার্ব। এটার নিয়ে একটা আলাদা ক্লাসই প্রয়োজন এ আর কি। তো এখানে আমরা বেসিক্যালি আমরা হ্যাভ দুটো হিসাবেই এখানে ব্যবহৃত হয়, ট্রানজিটিভ ভার্ব হিসেবে, খাঁটি ট্রানজিটিভ ভার্ব। একটা বিষয় লক্ষ্য করবেন যে হ্যাভ ভার্ব খাঁটি ট্রানজিটিভ ভার্ব হওয়া সত্ত্বেও এটার কোনো প্যাসিভ নাই। ঠিক আছে, মানে অর্থাৎ হ্যাভ ভার্ব দিয়ে যদি কোনো বাক্য গঠিত হয় সেটা মানে সাধারণত আমরা ওটা মানে হ্যাভ যদি এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে ওটার কোনো প্যাসিভ হয় না। যেমন তার মানে আই হ্যাভ এ কার, ইট হ্যাজ নো প্যাসিভ। ওকে, বাট আই হ্যাভ বট এ কার, এটা প্যাসিভ হবে, কারণ এটার পরে একটা ভার্ব আছে। হ্যাভ এখানে প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, যার কারণে এখানে আপনি এটা প্যাসিভ করতে পারবেন। কিন্তু আপনি আই হ্যাভ এ কার, এটার প্যাসিভ হবে না, ইট হ্যাজ নো প্যাসিভ, বিকজ এটা মানে আপনি ডিকশনারিতে মানে গ্রামারিয়ানরা এটাকে এভাবেই মানে বলে থাকে যে এটা খাঁটি ট্রানজিটিভ ভার্ব হওয়া সত্ত্বেও ইট হ্যাজ নো প্যাসিভ। সো এটার খুবই মানে বৈচিত্র্যময় একটা ভার্ব, এটা নিয়ে আসলে আলাদা আলোচনার প্রয়োজন রয়েছে। তো যাই হোক, আমরা ধারাবাহিকভাবে পরবর্তী লেকচারগুলোতে চেষ্টা করবো আরও ইনফরমেশন ইনসার্ট করার। আচ্ছা, তো আমরা দেখলাম যে যে কোনো পারফেক্ট টেন্স গঠনে আমরা হ্যাভ ব্যবহার করে থাকি। আর হ্যাভ ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে বসে তারপরে নাউন বসবে, কোনো ভার্ব বসবে না, এবং সেটা একটা পসেশন বোঝাবে, অর্থাৎ মালিকানা বোঝাবে, কোনো কিছুর মালিক হওয়া, কোনো কিছুর অধিকারী হওয়া। আই হ্যাভ সাম বুকস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ এ লট অফ মানি, অথবা আই হ্যাভ সাম প্রবলেমস। ঠিক আছে, এরকম মানে অনেক কিছু হতে পারে, যে সামবডি মানে হ্যাজ সামথিং। ঠিক আছে, কারো কোনো কিছু আছে, এরকম অর্থে আমরা হ্যাভ ভার্বটা ব্যবহার করি। দৈনন্দিন জীবনে আমরা এসব এ ধরনের অনেক কথাই বলে থাকি যে কারো কোনো কিছু আছে, সেক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করতে পারি। এটা এক ধরনের পসেশন বোঝায় অথবা রিলেশনশিপ বোঝায়। ঠিক আছে, যে কারো কোনো কিছু অধিকারী, কেউ কোনো কিছুর, এই অর্থগুলো দিয়ে থাকে। আচ্ছা, আশা করি আপনারা হচ্ছে হ্যাভ ভার্ব এবং বি ভার্ব সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছেন। এখানে কিছু এক্সারসাইজ আছে, আপনারা যারা অ্যাডিশনাল ইনফরমেশন জানতে চান এক্সারসাইজগুলো বাসায় প্র্যাকটিস করতে পারেন। আমি কিছুক্ষণ এটা স্ক্রিনে রেখে দিচ্ছি। এক্সারসাইজগুলো সলভ করে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। কারেক্ট অ্যান্সার আশা করি আপনারা নিজেরাই বের করতে পারবেন। এখানে দেখুন একটা মজার কিছু কোটেশন আছে, শেক্সপিয়ার হ্যামলেটে আছে এটা, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। জর্জ অরওয়েলের একটা উক্তি আছে এখানে, দেয়ার ইজ এ থিন ম্যান ইনসাইড এভরি ফ্যাট ম্যান। মাইকেল পেফারের একটা কোটেশন আছে, ইউ ক্যান হ্যাভ ইট অল বাট ইউ ক্যান্ট ডু ইট অল। আপনারা চাইলে এই কোটেশনগুলো অ্যানালাইজ করতে পারেন, কিভাবে এখানে বি ভার্ব ব্যবহার করা হয়েছে। আমি এগুলো অ্যানালাইজ করছি না, আপনারা নিজেরা করবেন, কমেন্টে জানাবেন। এগুলো এক্সারসাইজ আপনাদের জন্য। ওকে, আমরা নেক্সট আলোচনায় যাচ্ছি।
B. I'm happy today. Are you late? I am. You are. He, she, it is. We are. They are. Am I? Are you? Is she? Is he? Is it? Are we? Are they? এগুলো আমরা সবাই জানি যে প্লাস চিহ্ন মানে হলো পজিটিভ, কোশ্চেন চিহ্ন মানে হচ্ছে ইন্টারোগেটিভ, মাইনাস চিহ্ন মানে এখানে নেগেটিভ। অর্থাৎ তিন ধরনের সেন্টেন্স হয় আমরা জানি যে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। তো এটাই দেখানো হয়েছে এখানে যে আই এম এ ডক্টর, অ্যাম আই এ ডক্টর, আই এম নট এ ডক্টর, আই এম আমেরিকান, ইউ আর আমেরিকান, আর ইউ আমেরিকান, ইউ আর নট এন আমেরিকান, লাইক দিস। আশা করি এগুলো ভেরি ইজি, আপনারা এগুলো পারবেন। এগুলো নিয়ে আমি আসলে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, এটা জাস্ট দেখানো হয়েছে যে মানে কোন প্রোনাউনের সাথে কোন বিভার্বটা এখানে বসবে, আর সাথে এমন হবে, ইউ এর সাথে আর হবে। এগুলো এক্সারসাইজগুলো আপনারা করতে পারেন বাসায়। এখানে ওই একই কথা বলা হচ্ছে যে টু মেক নেগেটিভ sentences with be we put not after am, is, are, or am, or are, or is। যেমন I am not Scottish, we are not ready, I am not tired, she is not here, they are not my friends। এভাবে অর্থাৎ নট একটা অ্যাডভার্ব, আপনি যখনই এ ধরনের বাক্যকে আপনি নেগেটিভ করবেন তখন দেখা যাচ্ছে am, is, are, was, or এর পরে একটা নট ব্যবহার করে দিবেন, তাহলে ওটা নেগেটিভ হয়ে যাবে। কনস্ট্রাকশনের ক্ষেত্রে এন অ্যাপোস্ট্রফ এটি আরেন্ট এভাবে আর কি যেটা দেখানো হয়েছে আমরা সেভাবে এটা করতে পারি। এক্সারসাইজ করবেন। আচ্ছা, উই অফটেন ইউজ বি উইথ হাংরি, থার্স্টি, কোল্ড, হোয়া, হোয়াট, রাইট, রং, এক্সেট্রা, অ্যান্ড উই ইউজ বি উইথ এইজেস। আমরা বয়সের ক্ষেত্রে বি ব্যবহার করতে পারি। যেমন হ্যাভ ইউ গট এনিথিং টু ইট, আই এম হাংরি, আই এম কোল্ড, ইটস ভেরি হট হেয়ার ইন সামার, হাউ ওল্ড ইউ আর, আই এম 17, আই এম 18। অর্থাৎ যে বয়সের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে যে হাউ ওল্ড আর ইউ, আই এম 17, তার মানে আমি 17 বছর আমার বয়স, এরকম মিন করছে। যাই হোক, এখানেও সবই এক্সারসাইজ, আপনারা এখানে ওরকম কিছু নেই, বাসায় এগুলো প্র্যাকটিস করবেন, কমেন্টে জানাবেন। বি পাস্ট, আমরা প্রথমে যেটা আলোচনা করেছি যে ওয়াজ, ওয়ার, এখানেও দেখানো হয়েছে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভ সেন্টেন্স ওয়াজ, ওয়ার আমরা কিভাবে ব্যবহার করি। এক্সারসাইজগুলো বাসায় করবেন, খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ, এগুলো আপনার স্কিল বাড়াবে। এক্সারসাইজগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এটা ফিউচার, দ্য বাস উইল বি ফুল, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না,
simple present tense. Okay. সরি, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সই হবে, কিন্তু আমরা ফিউচার আমি বলতে চেয়েছিলাম যেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স না, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, বিকজ এখানে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ আছে ফুল, সো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আর যদি এখানে কোনো একটা ভার্ব থাকতো এবং তার সাথে আইএনজি থাকতো তাহলে সেটা কন্টিনিউয়াস হতো। আচ্ছা, এখানে লাস্ট একটা বিষয় দেখাই যে দেয়ার ইজ, এই অ্যামিজার ভার্ব অর্থাৎ যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন এটা ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরে এটা বসতে পারে। যেমন দেয়ার ইজ এ ডগ ইন দ্য গার্ডেন, এখানে লক্ষ্য করুন অ্যামিজারের পরে একটা নাউন আছে এবং সেই নাউনটাই কিন্তু এখানে মেইন সাবজেক্ট, বাট এই বাক্যটা দেয়ার দিয়ে শুরু হয়েছে, এটাকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে থাকি। এটা কোনো বাক্যের সাবজেক্ট নয়, কিন্তু বাক্যটা শুরু হয় দেয়ার দিয়ে। এটার একটা স্ট্রাকচার আছে যে দেয়ার প্লাস বি ভার্ভ প্লাস সাবজেক্ট নাউন আর কি, ঠিক আছে। এভাবে মানে অনেক সময় কি যে অসংখ্য ইংরেজি বাক্য এভাবে তৈরি হয়, যেমন দেয়ার ইজ, দেয়ার আর, ইজ দেয়ার, আর দেয়ার, এটা আর কি বোঝানোর জন্য উই ইউজ দেয়ার ইজ, দেয়ার আর এক্সেট্রা টু সে সামথিং অর সামবডি এক্সিস্টস, অর্থাৎ কোনো কিছু কোথাও আছে বা কেউ কোনো জায়গায় অবস্থান করছে এটা বোঝাতে আমরা দেয়ার ইজ বলতে পারি। দেয়ার ইজ এ ডগ ইন দ্য গার্ডেন, is there any milk in the fridge, why are there any phone calls, there are some letters from you, there is not much coffee, there was a good film last night, এভাবে অর্থাৎ কোথাও কোনো কিছু আছে। there are many problems in our country, there are many possibilities in our countries, there are a number of potential students in our school, এভাবে আমরা অনেক কিছু বলতে পারি যে কোনো কিছু কোনো জায়গায় আছে, কেউ মানে কোনো কিছু কোনো জায়গায় আছে, কোথাও আছে বা কেউ কোথাও আছে, এগুলো মিন করতে আমরা দেয়ার ফর্মুলাটা ইউজ করে থাকি। তো এখানেও এই অ্যামিজার কোনো কন্টিনিউয়াস টেন্স গঠন করেনি, এখানে অ্যামিজার মেইন ভার্ব হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে, এবং এখানে এটাও লিঙ্কিং ভার্ব। তো এই লিঙ্কিং ভার্বটা মূলত এটা একটু ব্যতিক্রম ব্যবহার, অর্থাৎ এই বি ভার্বটা তার যে সাবজেক্ট সেই সাবজেক্টটাকে তারপরে মানে এটা হয় আর কি, অর্থাৎ এখানে সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয় না, যার কারণে এখানে দেয়ারকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে থাকি, কারণ আমরা আসলে সাবজেক্টের উপর জোর কমিয়ে দিয়ে আমরা কোথাও কোনো কিছু আসে মিন করি, যে কোথাও কোনো কিছু আছে, যে দেয়ার ইজ এ মস্ক ইন দিস ভিলেজ, মানে এই গ্রামে একটা মসজিদ আছে। তো এখানে এই যে বলছি যে এই গ্রামে একটা মসজিদ আছে, যে কোথাও কোনো কিছু আছে, কোনো জায়গার লোকেশন কোনো কিছু আছে, তো কোনো কিছু যেহেতু আছে এটা, যার কারণে এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন যে এই ধরনের বাক্যের কোনো প্যাসিভও হয় না, এবং এটা হচ্ছে অ্যামিজারের একটা স্পেশাল ব্যবহার, যে আমরা অ্যামিজারকে ইন্ট্রোডাক্টরি দেয়ারের সাথে ব্যবহার করে আমরা অনেক সময় এই স্ট্রাকচারগুলো ইংরেজি ভাষায় প্রচুর ব্যবহার হয়। বিশেষ করে আপনি যখন কোনো ইংরেজিতে লেখা পত্রপত্রিকা পড়বেন অথবা কোনো বিদেশি রাইটারের বই পুস্তক পড়বেন, দেখবেন তারা এগুলো প্রচুর ব্যবহার করে, এটা খুবই এসেনশিয়াল আর কি। এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। অ্যাকচুয়ালি এটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, এখানে সেভাবে কোনো কিছু ডিপলি আলোচনা করা যাচ্ছে না। সো প্রত্যেকটা স্ট্রাকচার আপনাদেরকে বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করব।
খুবই প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে। এখানে একটা প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে মাত্র, পরবর্তীতে প্রতিটা বিষয়ে খুবই নিখুঁতভাবে এবং খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখানো হবে। আশা করি আপনারা ক্লাসটা দারুণভাবে উপভোগ করেছেন। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।